হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সংযুক্তা, আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো 25শে ডিসেম্বর। আজকে আমরা চলে এসেছি ইকো পার্কের সোলার ডোম মিউজিয়াম দেখার জন্য। এই সোলার ডোম মিউজিয়াম দেখার জন্য আমরা 11টার মধ্যে এখানে চলে এসেছিলাম। 11টার সময় এই মিউজিয়ামটা খুললো। মিউজিয়ামের গেটে ইকো পার্কের যে এন্ট্রি ফি টিকিট, সেই টিকিটটা পাওয়া গেল। আর সোলার ডোমের ভিতরে ঢুকে আমরা এই সোলার ডোম মিউজিয়ামের এন্ট্রি ফির টিকিটটা কেটে নেব। এই সোলার ডোম মিউজিয়ামের যে এন্ট্রি ফির টিকিটটা ছিল সেটা ছিল 200 টাকা করে পার হেড। চলো তাহলে সোলার ডোম মিউজিয়ামের ভিতরে ঢুকি আর টিকিটটা কেটে নিই। চারিদিকে জলধারা, তার মাঝখানে মস্ত আকৃতির গম্বুজ, গগনচুম্বী পুরো গম্বুজটি সোলার প্যানেলে মোড়া। স্যাটেলাইট নিউ টাউন শহরের মূল আকর্ষণীয় ইকো পার্কের ভিতরে এক প্রান্তে সেটি গড়ে উঠেছে কর্তৃপক্ষ, যার নামকরণ করেছে সোলার ডোম বা সৌর গম্বুজ, যা পার্ক ঘুরতে আসা দর্শকদের কাছে ইতিমধ্যেই নজর কাটতে শুরু করেছে। এ রাজ্য তো বটেই, অল্প সময়ে দেশের পর্যটন মানচিত্রে বিরাট পরিচিতি লাভের পাশাপাশি ভ্রমণ পিপাসু মানুষের কাছে সুনাম কুড়িয়েছে ইকো পার্ক। প্রকৃতি তীর্থের ভিতর ধামসা ট্রাইবাল রেস্তোরাঁ রয়েছে। তার পাশেই প্রায় 7-8 তলা বাড়ির সমান নজর কাড়া সোলার ডোমটি ঘিরে এই মুহূর্তে পার্ক ঘুরতে আসা দর্শকদের কৌতূহল তুঙ্গে। সেই ঔৎসুক্যের অবসান ঘটাতে সোলার ডোমটি খুলে দিচ্ছে পার্ক কর্তৃপক্ষ হিডকো সংস্থার মতে। আগামী শীতের মরশুমের আগে ইকো পার্কের দর্শনার্থীদের আরও আকর্ষণ বাড়াবে সৌর গম্বুজটি। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা হিডকো ও নগরোন্নয়ন দপ্তরের সহযোগিতায় সুইজারল্যান্ডের একটি নামজাদা সংস্থার পরামর্শে তৈরি হয়েছে সৌর গম্বুজটি। হিডকো সূত্রে খবর, বিশ্ব উষ্ণায়নের যুগে বিকল্প শক্তির ব্যবহারে পড়ুয়া ও পার্ক দর্শনার্থীদের হাতে কলমে পাঠ দিতে 2019 সাল থেকে সৌর গম্বুজটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত লোহার কাঠামো, কাঁচ, সোলার প্যানেল ইত্যাদিতে তৈরি গম্বুজটি প্রায় 6 বছর ধরে কাজ চলেছে। সেটি জুড়ে প্রায় 2000 সোলার প্যানেল রয়েছে। সেখান থেকে রোজই 180 কিলোওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। এই সৌর বিদ্যুৎ ব্যবহারে সোলার ডোমের ভিতরে আলো, পাখা, কম্পিউটার, লিফট সহ পার্কের আলোও জ্বলবে। হিডকোর আধিকারিকদের মতে, আগামী প্রজন্মকে রক্ষা করতে গেলে দরকার বিকল্প শক্তির ব্যবহার। বর্তমানে বিশ্বের উন্নতিশীল দেশগুলিতে সৌরবায়ু, গোবর ইত্যাদি শক্তির প্রচলন অনেকটাই বেড়েছে। তাই এ রাজ্যে বিকল্প শক্তির ব্যবহার ও প্রয়োজনীয়তা সম্পর্কে আমজনতার উৎসাহ বাড়াতে বিরাট আকারের সোলার ডোমটি তৈরি হয়েছে, যার ভিতর জুড়ে থাকছে গ্যালারি, স্ক্রিন প্রজেক্টর, সেমিনার হল, প্ল্যানেটোরিয়াম, মেরিন অ্যাকোয়ারিয়াম, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট ইত্যাদি। চলো আমরা ভেতরে চলে এসেছি। আর জানো তো, এই মিউজিয়ামের ভেতরে প্রচুর জিনিস আছে। আর দেখো, এই হচ্ছে মিউজিয়ামের যে মডেলটা, সেই মডেলটা এরকম ওপেনভাবে এখানে ছোট করে রাখা হয়েছে। এই মডেলটার ভিতরে দেখলে বুঝতে পারবে তোমরা যে এর ভিতরটা পুরোটা কেমন। আর এই যে মিউজিয়াম, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের পৃথিবী যে আস্তে আস্তে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো হারিয়ে ফেলছে, সেই প্রাকৃতিক সম্পদের সম্পর্কে দর্শকদের জানানো, আর কিভাবে সমস্ত এনার্জিকে ব্যবহার করে আর কোনো কিছু অপচয় না করে আমরা আমাদের আর্থকে রক্ষা করতে পারি, সেই বিষয়ে বোঝানো। এখানে বিভিন্ন স্ক্রিনে প্রজেক্টরের সাহায্যে আমাদের দেখানো হয়েছে যে কিভাবে আর্থ আস্তে আস্তে একটা বিশ্ব উষ্ণায়নের দিকে এগিয়ে যাচ্ছে, আর সেগুলো কিভাবে ধ্বংস হচ্ছে এখানে বিভিন্ন প্রজেক্টরের সাহায্যে দেখানো হয়েছে। আর সেগুলো কি উপায়ে আমরা রক্ষা করতে পারি, সেইগুলো এখানে বিভিন্নভাবে বোঝানো আছে। কত কিছু যে এখানে দেখার আছে আর এগুলো পড়ে শেখার আছে, তোমাদের বলে বোঝানো যাবে না। স্টুডেন্টদের পক্ষে তো এই জায়গাটা একদম আদর্শ। এছাড়া নাগরিকদের পক্ষেও দারুণ একটা আকর্ষণীয় জায়গা। তার কারণ এই সমস্ত পর্যবেক্ষণ করে আমরা নাগরিকবৃন্দরা আমাদের আর্থ সম্পর্কে অনেকটা সচেতন হতে পারবো। তাহলে চলো আরও এর ভেতরে কি কি আছে সেগুলো আমরা দেখে নিই। এখন আমরা এসে গেছি এরকম লাগানো কয়েকটা প্রজেক্টরের সামনে, যেই প্রজেক্টরের মাধ্যমে প্রাকৃতিক সম্পদগুলো দেখানো হচ্ছে। আর এখানে দেখো, ড্রাউনিং আর্থের একটা মডেল করা আছে। আর দেখো,
প্রকৃতিকে যদি আমরা এভাবেই নষ্ট করতে থাকি তাহলে 2100 সালের মধ্যে আর্থ এই রকমভাবে ডুবে যাবে। আর দেখো এখানে একটা মানচিত্র আছে, তোমাদের দেখাচ্ছি। এই মানচিত্রটার ধারে ধারে যেগুলো রেড স্পট করা আছে ইন্ডিয়ার, সেই রেড স্পট জায়গাগুলো আগেই জলস্তরের নিচে চলে যাবে। তার মধ্যে প্রথমেই আছে কলকাতা, পারাদ্বীপ, ভাইজ্যাক, চেন্নাই, এছাড়া আরও ভারতের নানা রাজ্য। আর দেখো এই সামনের যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনে বিভিন্ন প্রাকৃতিক ছবি আর প্রাকৃতিক দুর্যোগের ছবি সেখানে দেখানো হচ্ছিল। প্রাকৃতিক দুর্যোগে কী করে আমাদের প্রাকৃতিক সম্পদ সমস্ত নষ্ট হচ্ছে, সমস্ত দুর্যোগের যে চিত্র সেগুলোই একে একে দেখানো হবে। যে দেখো দাবানল শুরু হয়ে গেছে, তারপরে এখানে বন্যা, আরও নানা রকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বেশ ভালো লাগছিল নতুনত্ব এরকম কিছু দেখানোর, আর অনেক কিছু শেখাও যাচ্ছিল সেই সবগুলো দেখে। বেশ ভালো লাগছিল, তোমরাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর টুক করে ভালো লাগলে একটু ঘুরেও এসো, এখনও শীতকাল চলছে, তোমাদের ভালোই লাগবে ঘুরতে। আমারও খুব ভালো লেগেছে, দারুণ লেগেছিল এই মিউজিয়ামটা দেখতে। এখানে দেখানো হয়েছে যে নেক্সট 30 ইয়ারে ক্লাইমেট রিলেটেড যে সমস্ত কিছু দুর্যোগ সেগুলো আরও 3 গুণ বাড়তে চলেছে। এখানে যেগুলো এখনও পর্যন্ত ভয়াবহ দুর্যোগ, খরা বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে সেইগুলো এখানে নথিভুক্ত করা হয়েছে। বিভিন্ন সব কিছু সমস্ত এখানে স্ক্রিনের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে যে কি করা উচিত আমাদের, আর তাতে কি রকম পরিস্থিতি দাঁড়াবে সেরকম সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এখানে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সব জমিগুলো আগে চাষ করা হতো, বৃষ্টি পড়তো, সেখানে চাষের কোনো জায়গাই আর নেই। সেখানে নানা রকম বড় বড় বস্তি গড়ে উঠেছে বিশাল আকারের, নানা রকম ইকোনমিক ইম্প্যাক্ট হয়েছে এখানে, সেইগুলো এখানে স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। আরও নানা রকম জিনিস এখানে দেখানো হয়েছে যে পৃথিবীর অবস্থা আস্তে আস্তে নীল রঙের দিক থেকে সে লাল রং ধারণ করে নিচ্ছে। তার কারণ এইভাবে প্রকৃতিকে নষ্ট করা হচ্ছে, আর তার ফলে হিট ওয়েভ বেড়ে এই রকম লাল রঙের একটা পৃথিবী গঠিত হবে। আর এইখানে বিভিন্ন স্ট্যাচুর সাহায্যে এরকম ভয়াবহ অবস্থা থেকে পৃথিবীকে বাঁচাবার জন্য এরকম স্ট্যাচু দিয়ে আর্জি জানানো হয়েছে বা নির্মাণ করা হয়েছে মানুষকে দেখাবার জন্য। তাহলে চলো আরও ভিতরে যাই, সেখানে আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। আর জানো তো সবথেকে বড় কথা, এই গোটা বিল্ডিংটায় কোনো সিঁড়ি নেই, এই রকম একদম পাকদণ্ডির মধ্যে দিয়ে একদম উপর দিকে উঠে যেতে হবে। আর সেই পাকদণ্ডির মধ্যে দিয়ে যেতে যেতে থাকবে নানা রকম শিক্ষণীয় অনেক কিছু বিষয়। তাহলে চলো আরও কি কি দেখতে পাচ্ছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর দেখো এখন আমরা দেখব যে এই প্রকৃতি ধ্বংসের ফলে লাস্ট 200 ইয়ার্সে আমরা 771 রকম প্রজাতির বিভিন্ন পশু আর পাখিকে হারিয়ে ফেলেছি। সেই সমস্ত কিছুই এখানে তোমাদের সামনে উপস্থাপিত করা হবে এই মিউজিয়ামের মাধ্যমে। এখানে স্থাপন করা হয়েছে, সে হয়তো প্রকৃতি থেকে আমাদের সমস্ত জিনিসগুলোকে রক্ষা করার আর্জি জানাচ্ছে, আর প্রকৃতির কাছে এইভাবে আমাদের যে প্রার্থনা সেটা জানাচ্ছে। দেখো ভীষণ সুন্দর একটা মূর্তি, মূর্তিগুলো যেন মনে হচ্ছে যেন সত্যিকারের মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে চলো এগোই, কি কি প্রজাতির পশু পাখি আমরা সমস্ত কিছু হারিয়ে ফেলেছি
সমস্তই তোমাদের সাথে এখানে শেয়ার করব। আশা করি তোমরাও সচেতন হবে। প্রকৃতির গাছপালা থেকে পশু পাখিকে সমস্ত কিছুকে রক্ষা করার প্রয়াস আমাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে। দেখো বিভিন্ন রকমের পশু আর পাখির ছবি আর মূর্তি এখানে দেওয়া আছে, নামগুলোও সেখানে দেওয়া আছে। এগুলো আমাদের হয় লুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, নয় লুপ্ত হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তাই এইগুলোকে সমস্ত এরকম মূর্তি তৈরি করে তাদেরকে চিত্রিত করা হয়েছে। একদিকে যেমন অনেক কিছু জানতে পারছি, সেরকম আমাদের পৃথিবী যে কোন পর্যায়ে চলে যাচ্ছে ধ্বংসের দিকে, সেটা জানতে পেরে খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, মনে হচ্ছে জানো এখন প্রকৃতির একটা গাছ বা পশু পাখিকেও কোনো কিছুর ক্ষতি হতেও দেব না আর ক্ষতি করবও না। খুব ভালো লাগবে এই মিউজিয়ামটা গেলে, তোমরা অনেক কিছু জানতে পারবে যেগুলো সাধারণত আমাদের পাঠ্যপুস্তকে হয়তো পড়ানো হয় না। রেফারেন্স বই হয়তো ঘাঁটলে জানতে চাইলে তোমরা অনেক কিছুই পাবে, কিন্তু স্কুলে বা পাঠ্যপুস্তকে এইগুলো হয়তো সেরকমভাবে জানানো হয় না। কিন্তু এগুলো জানানো খুবই দরকার। আমাদের মানব জীবন, পশু পাখি আর পৃথিবীকে রক্ষার জন্য তো খুবই দরকার। আর এই দেখো এখানে কত মিটার আমরা হেঁটে এলাম আর কত কেসিএল আমাদের লস হলো, সমস্ত কিছু মার্কিং করা আছে। এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। বাচ্চাদের যেমন ভালো লাগবে, বড়দেরও তেমনি ভালো লাগবে। তোমরা যখন যাবে তোমাদের দুর্দান্ত লাগবে। তাই চট করে একবার গিয়ে ঘুরে এসো, খুব ভালো লাগবে জায়গাটা। এখানে দেখো বন্ধুরা, এখানে সিভি রমন এনার একটা মূর্তি আছে। উনি হলেন ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স। আর এখানে ফিজিক্স সম্পর্কে বিভিন্ন নানা রকম কিছু তথ্য আর নানা কিছু এখানে স্ক্রিনের মাধ্যমে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। আর ছোট ছোট এখানে স্ক্রিন করা আছে, স্ক্রিনের মাধ্যমে তোমরা অনেক কিছু এখানে পড়াশোনা করতে পারবে। শতাধিক প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে, এখনো বাকি পড়ে রয়েছে কিছু প্রাকৃতিক সম্পদ যা আমাদের বাঁচাতে হবে। তাই এত হতাশার মধ্যেও আমরা এইভাবে ঘুরতে ঘুরতে অনেকটা উপরে চলে এসেছি। দেখো উপর থেকে নিচেটা তোমাদের দেখাবার চেষ্টা করছি, সেটাও খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। পুরো মিউজিয়ামটাই যেন একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আমরা এখন চলে এসেছি মাইকেল ফ্যারাডের মূর্তির কাছে। ইনি হলেন ফাদার অফ ইলেকট্রিসিটি। আর এখানে যে জলবিদ্যুৎ প্রকল্প, সেই জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন মডেলের সাহায্যে কিভাবে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়, কিভাবে জলবিদ্যুৎ উৎপন্ন করে, সমস্ত কিছুই এখানে পড়াশোনা করা যাবে। আর সমস্ত কিছু মডেল হিসেবে এখানে তৈরি করা আছে। প্রকৃতিকে ধ্বংস না করে পৃথিবীর মধ্যে থেকে বা প্রকৃতির মধ্যে থেকে যেসব শক্তিগুলো আমরা সহজেই পেয়ে যাব, সেখানে এই শক্তিগুলোর মধ্যে পড়ে জলবিদ্যুৎ প্রকল্প, ভূগর্ভের তাপশক্তি থেকে যে বিদ্যুৎ তৈরি হয় সেই প্রকল্প, আর হচ্ছে উইন্ডের সাহায্যে যে বিদ্যুৎ তৈরি হয় সেই প্রকল্প, সমস্ত এখানে করা আছে। তাহলে চলো আমরা এখন দেখছি জলবিদ্যুৎ প্রকল্প। এরপরে আমরা নেক্সট যে মূর্তিটার সামনে এসে দাঁড়ালাম সেটা হচ্ছে হোমি বাবার মূর্তি। এরপর আমরা উইন্ডের সাহায্যে যে বিদ্যুৎ তৈরি হয় সেই উইন্ড ফার্মের যে মডেল, সেই উইন্ড ফার্মের মডেলের মধ্যে আমরা চলে এসেছি। উইন্ড ফার্ম কী করে কাজ করে, তার সাহায্যে কী করে বিদ্যুৎ তৈরি হয়, সেই সমস্ত প্রক্রিয়া আর মডেল এখানে দেখানো আছে। এটা আমার কাছে বেশ নতুন, এটা দেখতে বেশ ভালো লাগছিল। জলবিদ্যুৎ প্রকল্প তো আমরা কয়েকটা দেখেছি আমাদের ভারতবর্ষে, কিন্তু এটা এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি, বেশ ভালো লাগছিল দেখতে। এখানে সত্যেন্দ্রনাথ বসুর একটা মূর্তি এখানে করা আছে, আর জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের একটা মূর্তি, আর আরও সমস্ত নানা কিছু এখানে ছিল, বলে শেষ করানো যাবে না। সমস্ত কিছুই দেখার জন্য তোমাদের ওখানে একবার চলে যেতে হবে। প্রচুর জিনিস আছে, আমি ভিডিওর মাধ্যমে এক ঝলক তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে অ্যালবার্ট আইনস্টাইনের একটা সুন্দর মূর্তি আছে।
আর মডার্ন ফিজিক্সের উপরে বিভিন্ন সমস্ত জিনিস এখানে করা আছে। আর দেখো এখানে একটা এনার্জি কাউন্টের জন্য একটা সাইক্লিংয়ের ব্যবস্থা ছিল, সেটা আমি এখানে করছিলাম। বেশ ভালো লাগছিল, চারিদিকটা ঘুরে দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। যত দেখছিলাম তত বেশি অবাক হয়ে যাচ্ছিলাম। এরপর আমরা মিউজিয়াম ঘুরতে ঘুরতে মিউজিয়ামের একদম টপ ফ্লোরে চলে এলাম। টপ ফ্লোরে ছিল একটা ক্যাফে। এখানে আমাদের প্রচুর খিদেও পেয়ে গেছিলো, আমরা বাড়ি থেকে সেরকম কিছু ব্রেকফাস্ট করে আসিনি। এখানে আমরা দুটো কফি আর স্যান্ডউইচ অর্ডার করে নিলাম। এটা মোটামুটি ভালো ছিল, বাট স্যান্ডউইচটা একদমই ভালো ছিল না। কিন্তু টুকটাক খাবার জন্য জাস্ট খিদে পেয়ে গেছিলো বলে আমরা এখানে অর্ডার করে নিলাম। তোমরা চাইলে এখানে অর্ডার করতে পারো, আরও নানা কিছু জিনিস এখানে অ্যাভেলেবেল ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের কফি স্যান্ডউইচ এখানে এসে গেছে। কফিটা তাও মোটামুটি ভালো ছিল, দাম যদিও বা একটু বেশি ছিল। আর স্যান্ডউইচটা কোয়ালিটির তুলনায় খুবই বাজে ছিল, কিন্তু মোটামুটি ফ্রেশ ছিল। খেয়ে নিয়ে আমরা লাঞ্চ একটা অন্য জায়গায় করব। এখানে পাশেই একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটার নাম হচ্ছে ধামসা। শান্তিনিকেতনের যে ধামসা মাদল, সেই ধামসার আদলে রেস্টুরেন্টটা বানানো হয়েছে। তার আগে তোমাদের চলো, এখানেই পাশেই একটা সুভিনিয়ার শপ আছে, এই সুভিনিয়ার শপে তোমাদের নিয়ে যাই। এখানে সোলার লাইট বা সোলার প্যানেল ব্যবহার করে বিভিন্ন গ্যাজেট এখানে রাখা হয়েছে। এছাড়া আরও নানা রকম গ্যাজেট ছিল। আমরাও এখান থেকে একটা সোলার প্যানেলের সুভিনিয়ার কিনে নিলাম, বেশ ভালো ছিল সুভিনিয়ারটা। এটা কিনলাম এখান থেকে। এটা একটা সোলার লাইট, সোলার চার্জ হবে। আর নিচে দেখো এই রোবটটা রাখা ছিল, রোবটটার মধ্যে সেন্সর লাগানো ছিল। আমার হাতের আর মুখের মুভমেন্ট অনুযায়ী এই রোবটটা মুভ করছিল, বেশ ভালো লাগছিল। খানিকটা রোবটের সাথে খেললাম। আর পাশে যে ছোট রোবটটা দেখছো, এই পাশের ছোট রোবটটাই গাইড হিসাবে এখানকার দর্শকদের সাথে ঘুরে বেড়াবে। এটা আলাদা করে ভাড়া করে নেওয়া যাবে, বা সেই দিনের জন্য অ্যাভেলেবেল ছিল না এটা। চলো, আমরা এখন মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি। মিউজিয়াম থেকে বেরিয়ে পড়ে আমরা এখন চলে যাব পাশে যে রেস্টুরেন্টটা আছে ধামসা বলে, সেই রেস্টুরেন্টটায়। এই হলো ধামসা বলে রেস্টুরেন্টটা, বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট। শান্তিনিকেতনের যে ধামসা, সেই ধামসার আদলে গেট দিয়ে ঢুকলে তোমরা দেখতে পাবে। এই রেস্টুরেন্টটাই আমরা খাবার খেয়ে নেবো। কিন্তু এই রেস্টুরেন্টটা আজকে যেহেতু প্রচুর লোক ছিল, সেই জন্য আগে থেকে বুক করতে হতো। সেই জন্য আমরা ঢোকার সময় রেস্টুরেন্টের সিট আগে থেকে বুক করে রাখিনি, সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। এই রেস্টুরেন্টের মধ্যে বসার জায়গা আছে, আর বাইরেটাও বসার জায়গা আছে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম একটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রেস্টুরেন্ট, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানে সামনে দেখো সাঁওতাল রমণী আর সাঁওতাল যে লোকেরা, তাদের এখানে মূর্তি করা আছে। আমরা রেস্টুরেন্টের ভিতর ঢুকে পড়েছি। চলো, রেস্টুরেন্টের যে সৌন্দর্য, যে এখানকার আর্কিটেকচার, সেগুলো তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই। সুন্দরভাবে আলো দিয়ে আর এখানে আলপনা দিয়ে সাজানো একটা রেস্টুরেন্ট, বেশ ভালো লাগছিল রেস্টুরেন্টটায় বসে। তোমাদেরকে ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। আর এখানকার যে ওয়েটার যারা ছিলেন, তাদেরও একটা ড্রেস কোড ছিল। সেই ড্রেস কোডগুলো দেখেও সেই পল্লী বাংলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর দেখো, এটা হচ্ছে এখানকার মেনু কার্ড। মেনু কার্ডটা তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই। অনেক কিছু ছিল মেনু কার্ডে। আমরা বাঁশপোড়া চিকেন বিরিয়ানি আর হাঁড়ি পোড়া মাটন অর্ডার করেছিলাম, আর একটা গন্ধরাজ ঘোল অর্ডার করেছিলাম। আমাদের খাবারটা একটু আসতে দেরি হচ্ছিল। এনাদের সার্ভিস এখানে
খুব স্লো ছিল, স্টাফেরাও প্রচুর কম ছিল, সেই জন্য প্রচুর ভিড় হয়ে গেছিলো। যেহেতু 25শে ডিসেম্বর ছিল, সেই ভিড়টা ওনারা মেনটেন করতে পারছিলেন না, সেই জন্য একটু দেরি হচ্ছিল খাবার আনতে। এই রেস্টুরেন্টটা অনলাইন আগে থেকে বুকিংও করা যায়। আমরা আগে থেকে বুকিং করিনি, একটু আমাদের ওয়েট করতে হচ্ছিল। তারপরে আমরা ভেতরে সিট পেয়ে গেছিলাম, ভেতরটা ছিল এসি। আমার ভেতরে বসার ইচ্ছা ছিল, যেহেতু আমি রেস্টুরেন্টটা আগে দেখিনি। বাইরে বসলেও কোনো অসুবিধা ছিল না, বাইরেটাও খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা গ্রাম বাংলার মতো লাগছিল। আর চলো তাহলে আমাদের কি কি খাবারগুলো দিয়ে গেছিলো সেগুলো তোমাদের একবারে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই গন্ধরাজ ঘোল। গন্ধরাজ ঘোলটা আমরা একটাই অর্ডার করেছিলাম। গন্ধরাজ ঘোলটা খুব টেস্টি ছিল, আর এরকম কাঁসার গ্লাসে গন্ধরাজ ঘোলটা এখানে পরিবেশন করা হয়েছিল, বেশ ভালো লাগছিল। তারপরে আমাদের খাবারগুলো একে একে আসতে শুরু করলো। এখানে গন্ধরাজ ঘোলটা দেওয়ার পরেও আমাদের কিছুক্ষণ খাবারের জন্য অপেক্ষা করছিলাম আমরা, তার কারণ বলছিলাম যে এনাদের সার্ভিস একটু স্লো ছিল। আমাদের খাবারটা এখানে পরিবেশন ওনারা করে দিয়েছেন, সুন্দর কাঁসার থালা বাটিতে ওনারা সেটা সার্ভ করে দেবেন। চলো তাহলে আমাদের যে খাবারটা ওনারা দিয়ে গেলেন সেটা দেখাই। এটা হচ্ছে সেই ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা বেশ অনেকটা পরিমাণ কোয়ান্টিটি ছিল। একটাই আমরা অর্ডার করে নিয়েছিলাম, একটাতেই আমাদের দুজনের হয়ে গেছিলো, যেহেতু আমরা একটু আগেই ব্রেকফাস্ট করেছি। আর এছাড়া আমরা একটু কমও খাই, এই মোটামুটি যে প্লেটের কোয়ান্টিটি আছে আমাদের দুজনের ইজিলি হয়ে যাবে। তাছাড়া 1 প্লেট হাঁড়ি পোড়া মাটনও আছে। এই মাটনটা একটু স্মোকি ফ্লেভারের, সেই জন্য এটা হাঁড়ি পোড়া মাটন হয়তো নাম দেওয়া হয়েছে, বা হয়তো মাটির হাঁড়িতে করে এটা করা হয়। আর এখানে দেখো বিরিয়ানির কোয়ান্টিটিটা ছিল এরকম, আর অনেকগুলো চিকেনের পিস ছিল। আর জানো তো এখানে যে ব্যাম্বু বিরিয়ানিটা ছিল একটু ঝাল ছিল, তোমরা যারা একটু ঝাল কম খেতে পারো তারা একটু এটা ভেবেচিন্তে অর্ডার করবে, কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না, আমরা ঝাল খেতে পারি। আর যেহেতু এটা ঝাল বেশি, সেই জন্য একটা গোটা প্লেটও হয়তো খাওয়া সম্ভব না, সেই জন্য হাফ হাফ আমাদের ঠিকই ছিল। আর মাটনটাও বেশ সুন্দর ছিল, স্মোকি ফ্লেভারের। ওভারঅল খাওয়াটা বেশ ভালোই জমে গেল আমাদের আজকে। তার সাথে তো ছিল গন্ধরাজ ঘোল। এরপর আমরা বাইরে চলে এলাম, চলো বাইরেটা তোমাদের দেখাই। এখানে বাইরে যে রেস্টুরেন্টটা দেখো কি সুন্দর, একদম ধামসার আকারে খুব সুন্দরভাবে করেছে, আর খুব সুন্দর ছাউনি দিয়ে দিয়ে ছোট ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে। আর দেখো এখানে যে শান্তিনিকেতন গেলে যে তোমরা সাঁওতাল রমণীদের নাচতে দেখতে পাও, এখানে তাদের মডেলগুলো এখানে করা হয়েছে। আমি এখানে অনেকগুলো ফটো ভিডিও করে নিলাম। আর চলো তোমাদের পুরোটা একবার ঘুরে দেখাই। চারিদিকে অনেক গাছগাছালি আর ছোট ছোট বসার এখানে কাউন্টার আছে, বেশ সুন্দর লাগছিল। পুরোটা বেশ অনেকটা জায়গা, বেশ ভালো লাগছিল রেস্টুরেন্টটা ঘুরতে। চলো এক ঝলকে রেস্টুরেন্টটা তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। রেস্টুরেন্টের একদম শেষ প্রান্তে ওইদিকে টয়লেটের ব্যবস্থা ছিল সুন্দর, জেন্টস আর লেডিসদের জন্য, আর সুন্দর ওয়াশ বেসিনও ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা জায়গা। তোমরা এখানে গেলে খাবার দাবার একটু ট্রাই করে নিতে পারো, আশা করি ভালো লাগবে, কিন্তু প্রাইসটা আমার এখানে একটু বেশি হাই মনে হয়েছে। ওভারঅল মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তাহলে দেখো তোমাদের পুরো জায়গাটা একবার ভিডিওর মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিই। বন্ধুরা তোমরা এখানে ভিড়টা কম দেখে একদমই ভেবো না যে এখানে ভিড় কম ছিল, তার কারণ এখানে ভিড় যত বেলা হচ্ছিল প্রচুর বাড়ছিল। আর মেন ভিড়টা ছিল ইকো পার্কে, যেহেতু আমরা ওই মিউজিয়ামটার দিকে ছিলাম আর এই রেস্টুরেন্টটা একদম মিউজিয়ামের পাশে, সেই জন্য ভিড়টা এখানে একটু কম লাগছিল। কিন্তু আমরা বেরিয়ে দেখলাম যে বেশ প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর লোক আসছে। আমরাও আস্তে আস্তে ইকো পার্কের দিকে একটু গেলাম ইকো পার্কটা ঘুরবো বলে, কিন্তু প্রচুর দেখলাম যে লোকের ভিড় হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যেহেতু অনেক আগে চলে এসেছি, সেই জন্য আমরা কিছুটা ঘুরে ইকো পার্কে কিছুটা বসে তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটায় লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর খুব ভালো লাগলে আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো আমার যে পেজটা আছে সেটা ফলো করে দিও। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা, বাই বাই।